দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি, যেখানে আমরা কথা বলি বাংলাদেশের অর্থনীতির নানান অঙ্গন সম্পর্কে এবং সেই সাথে আমরা আসলে কতটা এগিয়ে গেছি, কি কি চ্যালেঞ্জে আমরা আছি এই মুহূর্তে এবং সেই সব চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি, সবকিছু নিয়ে আপনাদের সাথে আমাদের সরাসরি কথা হয়। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আমরা তার ব্যতিক্রম করছি না। আজও আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত নিয়ে। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত ব্যাংকিং খাত। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব মুক্ত পরিচালনা পর্ষদ এবং দক্ষ ব্যবস্থাপনার ভূমিকা। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমরা নির্ধারিত বিষয় নিয়ে আলাপ করব এবং সেই সাথে এই খাতে যেসব চ্যালেঞ্জ আছে সেসব নিয়েও বিস্তারিত আলাপ হবে। তবে তার আগে দর্শকদের সাথে নিয়ে দেখে নিতে চাই পূবালী ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার পর থেকেই আমাদের অসুস্থ রাজনীতির করাল গ্রাসে পড়ে বারবার হোঁচট খেয়েছে আমাদের অর্থনীতি। পট পরিবর্তন কিংবা ক্ষমতার পালাবদলের সাথে সাথে অর্থনীতির যেই খাতটি প্রথমে আক্রান্ত হয় সেটি হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতের এমন দুরবস্থার মাঝেও যে কয়েকটি ব্যাংক তাদের লেনদেন স্বাভাবিক রেখেছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংক মূলত তৎকালীন পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি উদ্যোক্তা 1959 সালে ইস্টার্ন মার্কেটাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে ইস্টার্ন মার্কেটাইল ব্যাংকের নাম পরিবর্তন করে এটিকে পূবালী ব্যাংক নামে সরকারিকরণ করা হয়। তারপর থেকেই নানা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও লোকসানের কারণে পুনরায় পূবালী ব্যাংক 1983 সালে বেসরকারিকরণ করা হয়। এরপর মাত্র 16 কোটি টাকায় কয়েকজন প্রবাসী উদ্যোক্তা সহ যৌথ বিনিয়োগে ব্যাংকটি নিলামে ক্রয় করে ব্যাংকটির নামকরণ করা হয় পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্য প্রবাসী হওয়ায় এবং তৎকালীন পরিচালনা পর্ষদ দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে ব্যাংকটি খুব অল্প সময়ের মধ্যেই একটি সফল ব্যাংকে পরিণত হয়। যতদূর সম্ভব ব্যাংকটিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, দক্ষ অভিজ্ঞ জনশক্তি নিয়োগ করা, গ্রাহকের শতভাগ সেবা নিশ্চিত করা, গ্রাহকের বিশ্বাস ও আস্থা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়, যাচাই বাছাই করে ঋণ প্রদান করা এবং ঋণ প্রদানের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কিংবা শেয়ার হোল্ডারদের হস্তক্ষেপ না করা, গ্রাহকদের সুবিধার্থে নানামুখী ব্যাংকিং সেবা চালু করা, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, কার্ড পরিষেবা, ভোক্তা ঋণ, এটিএম পরিষেবা, স্কুল ব্যাংকিং সহ ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করা। অথচ নথিপত্র অনুযায়ী 1984 সালে ব্যাংকের আমানত ছিল মাত্র 541 কোটি টাকা আর ঋণ ছিল মাত্র 433 কোটি টাকা। ওই বছর পরিচালন মুনাফা করে ব্যাংকটি মাত্র 55 লক্ষ টাকা। খেলাপি ঋণ কমে 35% নেমে আসে। ওই বছর ব্যাংকের প্রকৃত মুনাফা ছিল 32 কোটি টাকা। ধারাবাহিকভাবে এই উন্নতির ফলে 2005 সালে পূবালী ব্যাংক সমস্যাযুক্ত ব্যাংক থেকে বের হয়ে আসে। 2005 সালে ব্যাংকটির আমানত বেড়ে দাঁড়ায় 4,450 কোটি টাকায়। ওই বছর ঋণ ছিল 3,264 কোটি টাকা এবং খেলাপি ঋণের হার কমে 14.30% নেমে আসে। সর্বশেষ 2024 সালে পূবালী ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে 74,523 কোটি টাকা। পাশাপাশি এই সময়ে ঋণ বেড়ে দাঁড়িয়েছে 62,925 কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির নিট আয় 3,233.39 কোটি টাকা। দেশ জুড়ে পূবালী ব্যাংক পিএলসি এর 504টি শাখা এবং 233টি উপশাখা রয়েছে। পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী সকল ভয়, ভীতি, হুমকি ধামকিকে তার দক্ষতা, যোগ্যতা ও সাহসিকতার মধ্য দিয়ে চাকরি ও জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে শক্ত হাতে হাল ধরে রেখেছেন
পূবালী ব্যাংকের কাণ্ডারি হয়ে। পূবালী ব্যাংকের মতন এমন দক্ষতা, সাহসিকতার মধ্য দিয়ে দেশের দুর্বল ব্যাংকগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠিত, সফল ও ভালো ব্যাংকের তালিকায় স্থান করে নেবে এবং দেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ালেই বাংলাদেশের অর্থনীতি আরও শক্ত, মজবুত, সমৃদ্ধশালী হয়ে উঠবে, এই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে এলাম পূবালী ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদন। চলুন যাওয়া যাক আলোচনায়। স্যার, আপনাকে আজ আমরা পেয়েছি এবং আপনি পূবালী ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন এবং পূবালী ব্যাংকের গল্পটাও আমাদের অনেকেরই জানা, শুরুর সময়টার। কিন্তু একটা সময় এসে পূবালী ব্যাংক আসলে বেসরকারিকরণ করা হয়। জানতে চাই এই সময় প্রেক্ষাপটটা কি ছিল, কিভাবে এই ব্যাংকটি বেসরকারিকরণ করা হয়েছিল? একটা মহতী উদ্দেশ্য নিয়ে পূবালী ব্যাংকের যাত্রা শুরু 1959-এ। আমরা 66 ইয়ার্স ধরে পূবালী ব্যাংক এই ব্যাংকিং সেবা দিয়ে আসছি। তো প্রথমে আমাদের ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। যখন যাত্রা শুরু করে তখন পাকিস্তানিদের ধারণা ছিল যে বাংলাদেশিরা ব্যবসা করতে জানে না। তো পাকিস্তানি ব্যাংকগুলো এবং ইন্ডিয়ান ব্যাংকগুলো যেগুলো এখানে ছিল তারা সবাই পাকিস্তানিদেরকে আসলে লগ্নি করতো। তো পূবালী ব্যাংক প্রথম একটা উদ্যোগ নিল যে মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক সেই সময়, যে আমরা শুধু আমাদের বাংলাদেশি এবং বাঙালি জনগোষ্ঠীর জন্য আমরা এই ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য লোন দেবো। এই মহতী উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলো এবং খুব ভালো গ্রোথ করছিল। 1972 সালে এসে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক সরকারিকরণ করা হয় এবং তারপরে এটার নাম হয় পূবালী ব্যাংক। সরকারি হয়ে গেলে যে সমস্যাটা তৈরি হয়ে যায় যে ব্যাংকটা আস্তে আস্তে একটু খারাপ করা শুরু করে দেয় এই সরকারি প্রবলয়ের কারণে, এবং 1984-এ এটা বেসরকারিকরণ করা হয়। যখন আসলে বেসরকারিকরণ করা হয় তখন আমাদের অ্যাসেট কোয়ালিটি খুব ভালো ছিল না, 54% আমাদের ক্লাসিফাইড ছিল। এখন যেমন সরকারি ব্যাংকগুলো যে খারাপ অবস্থা আছে ঠিক সেরকম অবস্থা ছিল। তো সেই প্রেক্ষাপটে তখন বলা হলো যে না, ঠিক আছে, কয়েকটা ব্যাংক আমরা বেসরকারিকরণ করি, তার মধ্যে পূবালী ব্যাংক বেসরকারিকরণ হলো। এই আবার যখন বেসরকারিকরণ করা হলো তখন বেসরকারি উদ্যোক্তা যারা ছিলেন দেশের বাইরে এবং দেশের ভিতরে, তারা বলেন যে না, আমাদের সুশাসন সুনিশ্চিত করতে হবে এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্স থেকে শুরু করে সব জায়গাতে রিফর্ম করতে হবে। এই করে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলাম এবং প্রবলেম ব্যাংকে ছিলাম পূবালী ব্যাংক অনেক বছর। 2005-এ আমরা প্রবলেম ব্যাংক থেকে বের হই এবং বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয় 2007-এ। তার মানে মোটামুটি পূবালী ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্স পায় 2007 থেকে। এরপরে যে জিনিসটা শুরু হয় যে 2007 থেকে যাত্রা করতে করতে আমরা একটু আস্তে আস্তে আগাতে আজকে যদি 2024 যখন আমরা ক্রস করেছি তখন আপনারা দেখেছেন যে 2000 কোটি টাকার উপরে যারা মুনাফা করেছে 4টা ব্যাংক, তার মধ্যে পূবালী একটা, এবং কনভেনশনাল ব্যাংকিংয়ে আইদার নাম্বার 1 বা নাম্বার 2 এই পজিশনে আমাদের অবস্থান ম্যাক্সিমাম প্যারামিটারে। সবচেয়ে ভালো দিক হচ্ছে যখন সারা বাংলাদেশ অ্যাসেট কোয়ালিটি নিয়ে সাফার করছে এবং লোন এনপিএল আপনারা শুনছেন, গভর্নর মহোদয় বলছে যে এটা 30% ছাড়িয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসিফিকেশনটা 3%-এর নিচে দেখতে পেরেছি এবং এটাই এখন মার্কেটে সর্বনিম্ন, যেটা আমাদের স্ট্রেংথ দিচ্ছে। পূবালী ব্যাংক বেশ ভালোভাবে আসলে এই পথ চলাটাকে সামলে নিচ্ছে বলা যায় এবং গ্রাহকের কাছে একটা বড় আস্থার জায়গা অর্জন করতে পেরেছে। একটু জানতে চাই যে বর্তমানে পূবালী ব্যাংকের কতগুলো শাখা রয়েছে, উপশাখা রয়েছে এবং সেই সাথে আসলে এই ব্যাংকটির গ্রাহক সংখ্যা কত? আমাদের 508টা শাখা নিয়ে সারা বাংলাদেশে যেখানেই যাবেন পূবালী ব্যাংকের শাখা আছে। 300-এর কাছাকাছি আমাদের উপশাখা। সকল উপশাখায় আবার ইসলামী ব্যাংকিং কর্নার আছে। অনেকে মনে করলে কনভেনশনাল, সেটা না। ইসলামিক উইন্ডো আছে 21টার উপরে, 3টা শাখা ইসলামী ব্যাংকিং, আরও 50টা আমরা উইন্ডো করছি এবং আরও শাখাগুলো ইসলামিক ব্যাংকিংও কনভার্ট করছি। তো এইভাবে একটা বিস্তৃত নেটওয়ার্ক আমাদের এই সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রাহকের সংখ্যার কথা যদি বলেন, আমরা অ্যাক্টিভ গ্রাহক ধরি আর কি। এমনি গ্রাহক ধরলে তো ধরেন 1 কোটি 1.5 কোটি গ্রাহক হয়ে যায়, যেটা বলে খুব একটা লাভ হবে না। আমি যদি বলি একদম অ্যাক্টিভ গ্রাহক হচ্ছে অ্যারাউন্ড 65 লাখের মতো, যারা ডে টু ডে অ্যাফেয়ার্সে প্রতি মাসে কোনো না কোনো ট্রানজ্যাকশন করেন। তো এটি আমাদের সবার জন্য কিন্তু ভীষণ আশার একটি বাণী। একটু জানতে চাই যে আমাদের সরকারের পট পরিবর্তনের পরে সবাইকে আসলে বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছিল এবং সব থেকে বড় চ্যালেঞ্জ বোধ হয় বাংলাদেশের অর্থনৈতিক খাতের চ্যালেঞ্জ।
আর মানুষের অর্থ সম্পদ সবটা কিন্তু জমা থাকে ব্যাংকে, তারা অনেক দ্বিধায় পড়েছে। এরকম সময়ে যখন সব ব্যাংক দাবি করছে যে তাদের কিছুটা হলেও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, লেনদেন থেকে শুরু করে সবকিছুই কিন্তু বেশ সীমিত হয়ে এসেছিল, সেই জায়গাতে কিভাবে পূবালী ব্যাংক তাদের সেরা জায়গাটা অর্জন করেছে এই দুরবস্থার মধ্যে, এই গল্পটা যদি একটু বলতেন। যেগুলো আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছিলাম তার মধ্যে একটা ছিল কর্পোরেট গভর্নেন্স। এই রাজনৈতিক বিবেচনায় বা ইসের বিবেচনায় কেন পারেনি, কারণ আমরা প্রতিটা জায়গাতে একদম ব্রাঞ্চ, তারপরে সাব ব্রাঞ্চ হলো, কর্পোরেট ব্রাঞ্চ বা হেড অফিস, সব জায়গাতেই আমরা আমাদের কর্পোরেট গভর্নেন্সটাকে এনশিওর করার চেষ্টা করেছি। অনেকে মনে করে যে পলিসি মেকিং বডি মানে বোর্ড থেকে ম্যানেজমেন্টের সেগ্রিগেশনটাই মনে হয় কর্পোরেট গভর্নেন্স, আসলে তা না। প্রতিটা ইউনিট যদি তার ইন্ডিপেন্ডেন্ট নিয়ে ডিসিশন মেকিং প্রতিটা ডেস্ক অফিসার যদি করতে পারে তাহলে কর্পোরেট গভর্নেন্স এনশিওর হয়। আমরা যেটা করতে পেরেছি যে যখনই কোনো লোন এসেছে, ধরেন যারাই প্রভাবশালী তারা আমার কাছে চলে আসে অ্যাজ এমডি হিসেবে, কিন্তু যখন তারা দেখেছে যে আমাদের কর্পোরেট গভর্নেন্সে তাকে ব্রাঞ্চে যেতে হবে, তার প্রতিনিধি পাঠাবে, সে অনেক হয়তো মনে করেছে যে এত জায়গা থেকে আমরা প্রভাব বিস্তার করেছি, তাহলে হয়তো এখনই মনে হয় এমডি বলে দিবে যে লোন স্যাংশন হয়ে যাচ্ছে। যখনই ব্রাঞ্চে যেতে হচ্ছে, ব্রাঞ্চ আবার যখন ইভ্যালুয়েট করতেছে, এবং ব্রাঞ্চের ভিজিট ইজ এ মাস্ট। তারপরে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে রিজিওনাল ম্যানেজারের অফিস থেকেও ভিজিট করতে হবে, কর্পোরেট অফিস থেকে ভিজিট করতে হবে। তার মানে কি এইরকম প্রক্রিয়াটা এনশিওর করা হয়েছে, যে প্রক্রিয়া কোনো ব্রিফকেস কোম্পানি তাহলে কখনো লোন পাবে না, অস্তিত্বহীন কোম্পানি লোন পাবে না। আর পলিটিক্যালি এক্সপোজ পার্সন যদি খুব বেশি ইনভলভ হয়ে যায়, আমরা পার্সোনাল লাইফটা খুব সাংঘাতিকভাবে দেখার চেষ্টা করেছি। একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু ব্যাংক। তো এই যে ব্যাংকিং খাতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, একজন অভিজ্ঞ ব্যাংকিং খাতের মানুষ হিসেবে আপনার কাছে জানতে চাই, এই ব্যাংকিং খাতকে আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখাটা কতটা জরুরি বলে আপনার কাছে মনে হয়? মানে এটা যে রাজনীতিবিদরা আসতে পারে তা না, অনেক লোক আছে যে রাজনীতিবিদকে সামনে রেখে অথবা ব্রাইবারি বা আদার ইস্যু করেও সে এর মধ্যে ঢুকে আপনার অর্থনীতি, আপনার ব্যাংকে ধ্বংস করে দিতে পারে। তো এরকম মানে এই রাজনৈতিক প্রভাব বলয়ের এই জায়গাগুলোর ক্ষেত্রে এবং এই রাজনৈতিক প্রভাব বলয়ের এই বাইরে থাকাটা আসলে খুবই চ্যালেঞ্জিং। এটা যে খুব সহজ ইস্যু তা কিন্তু না, কিন্তু ইস্যুটা হচ্ছে যে আপনি কিভাবে এদেরকে প্রতিহত করবেন বা এদের কাছ থেকে, ওই যে বললাম যে কর্পোরেট গভর্নেন্সটা যদি আপনি এনশিওর করেন, সে যেই হোক, এবং একটা ব্যাংক কিভাবে রাখতে পারে। আমি যদি খুব ভালো কয়েকটা ব্যাংকের এক্সাম্পল দিই, যেমন পূবালী ব্যাংকের ক্ষেত্রে যারা পরিচালনা পর্ষদে আছেন, এই পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্যে যারা আছেন তারা অনেকেই দেশের বাইরে আছেন, খুব বেশি বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী না, মানে তারা এই ফিনান্সিয়াল সেক্টরগুলোতেই আছেন, ফলে তাদেরকে প্রভাব বিস্তার করাটা খুব ডিফিকাল্ট। আবার আপনি যদি চিন্তা করেন ব্র্যাক ব্যাংকের কথা চিন্তা করেন, যে তাদের যারা মালিকানার মধ্যে আছে, দেখা যাবে যে রাজনৈতিক প্রভাব বলয় যারা আছে তারা তাদেরকে হস্তক্ষেপ করতে পারছে না। সিটি ব্যাংকের চিন্তা করেন, ওইখানে আইএফসি আছে। তার মানে ইন্টারন্যাশনাল পার্টনার অর্গানাইজেশনগুলো যদি এখানে থাকে এবং সেই সাথে এমন ব্যক্তি দ্বারা এটা পরিচালিত হয় যারা রাজনীতিবিদদের কাছে মুখাপেক্ষী নয় কোনো তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা চালানোর জন্য, তাহলে দেখবেন যে রাজনৈতিক প্রভাব বলয় থেকে সে মুক্ত হতে পারে। সময় পাল্টেছে, আসলে যুগ আধুনিক হয়েছে, এবং সেখানে কিন্তু গ্রাহকের চাহিদার জায়গাটাও বেশ পরিবর্তন হয়েছে। তারা আসলে সবকিছুর স্মার্ট সমাধান চায়। আপনার কাছে একটু জানতে চাই যে পূবালী ব্যাংক এই মুহূর্তে গ্রাহকদের জন্য কি আধুনিক সেবা বা কি ধরনের প্রোডাক্ট রেখেছে এবং এটা আসলে তাদের কতটা আস্থার জায়গা অর্জন করতে পারছে? বা বর্তমানে এই যে আমাদের রেজিম পরিবর্তন হলো, সেখানেও দেখেছি ইয়াং জেনারেশনরা তো তাদেরকে মার্কিংই করে ফেলেছে জেনারেশন জি, আবার নিউ জেনারেশন নাকি আলফা বিটা এরকম আসছে। তার মানে কি এই জেনারেশনটার ক্ষেত্রে দিস ইজ দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এজ অফ ডাটা মাইনিং, এজ অফ বিগ ডাটা অ্যানালাইসিস। তো এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের ফিনটেকগুলো সাংঘাতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং সারা পৃথিবীর টেকনোলজিক্যাল যে প্রোগ্রেসগুলো হচ্ছে সেইটার সাথে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে কোপ করতে হবে। এবং কিভাবে কোপ করতে হবে সেটার ইস্যুটা হচ্ছে যে আমি যদি একটা রিটেল কাস্টমারের কথা চিন্তা করি, সে যেন যে কোনো জায়গাতে থেকে তার ব্যাংকিং নিডসটা ফুলফিল করতে পারে যে কোনো সময়, সেটা সে দেশের বাইরে থাকুক বা দেশে থাকুক। তার মানে তাকে এমন একটা অ্যাপস দিতে হবে সে যেন যিনি অলরেডি কাস্টমার হয়ে গেছেন তার প্রয়োজন মেটাতে পারেন। ঠিক এরকম আমাদের সিএমএসএমই কাস্টমার আছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের। ঠিক এরকম কর্পোরেট কাস্টমার আছে। কর্পোরেট কাস্টমারকে তাদের অফিস থেকেই যেন সে সব কাজ করতে পারে, কর্পোরেটের লিডাররা যেন যখন অন দ্য ফ্লাই তখনও যেন কাজ করতে পারে। এইভাবে
তিনটা জায়গাতেই পূবালী ব্যাংক বেসিক্যালি কাজ করছে। ব্যাংকিং খাতের সাথে আরো একটা বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ঋণ খেলাপ। অনেক মানুষ আছে ঋণ খেলাপ করছেন, অনেক গ্রাহক আছে, এবং সেই জায়গায় বাংলাদেশের অবস্থান যেই জায়গায়, মানে বেশ ভালো জায়গায় যেরকম, পূবালী ব্যাংকেও কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যারা ঋণ খেলাপির তালিকাভুক্ত আসলে। এবং এই সংখ্যা যদি আমরা দেখি, আমরা দেখেছি যে আনুপাতিক হারে 2.something একটা সংখ্যাও কিন্তু আছে, একটা হার আছে। তো এত মানুষ থাকার পরেও, তালিকা রেডি থাকার পরেও সে তালিকা কেন সবার সামনে আসে না? এটার জন্য কোনো বিশেষ কৌশলকে আপনারা অবলম্বন করছেন কিনা? আমরা অনেক কাস্টমারকে দেখেছি 30 বছর ব্যবসা করেছে, 31 বছরের মাথায় সে খারাপ হয়েছে, তারপরে আরও 7-8 বছর ধরে সে হয়তো তার জমিগুলো বিক্রি করে টাকাটা শোধ করেছে। আমি মনে করি না যে কোনো ব্যাংকারের রাইট আছে এই ধরনের গ্রাহককে কোনো ধরনের সামাজিক হিউমিলেশনের মধ্যে ফেলানো। তো আমি এই ব্যাপারে কমপ্লিটলি এগ্রি করি না, মানে পার্শিয়ালি করি। যারা উইলফুল ডিফল্টার হবে বা রাজনৈতিক ছত্রছায়ায় ফ্রড করে লোন নেবে তাদের ক্ষেত্রে হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য। এবার আমরা যেতে চাই আবারও পূবালী ব্যাংকের সেই শুরুর গল্পে। যখন পূবালী ব্যাংক যাত্রা শুরু করেছিল তখন আপনাদের যারা উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন প্রবাসী। বর্তমান সময়ে পূবালী ব্যাংকের যে রেমিটেন্স আনা নেওয়ার ব্যাপারটা আছে, সেখানটায় আপনারা প্রবাসীদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? এটার এক বড় কারণ হচ্ছে যে আমাদের সার্ভিস, আর একটা হচ্ছে নেটওয়ার্ক। সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু আমাদের নেটওয়ার্ক, গ্রাহকের সংখ্যা এবং কাস্টমারের আস্থা। প্রবাসীরা তো আমাদের সাথে এখনও আছেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ধরেন 67 সালে যিনি পরিচালক ছিলেন, বর্তমানে কিন্তু উনি আমাদের চেয়ারম্যান পদে মঞ্জুর রহমান স্যার দায়িত্বে আছেন। তো আমরা এই আস্থাটা অর্জন করতে পেরেছি শেয়ার হোল্ডারদের কাছ থেকে, যে দে আর স্টেইং আমাদের সাথে প্রজন্ম থেকে প্রজন্ম, এইভাবে করে আমাদের সাথে অবস্থান করছেন। এটা একটা কনফিডেন্স আমরা দিতে পেরেছি। আরও 2-1টা কনফিডেন্সের কথা বলি। আমাদের এমপ্লয়ি যারা আছে তারা কিন্তু আমাদের সাথে এখান থেকে শুরু করে এখানেই শেষ করে। আমরা কাউকেই কোনো ব্যাংকের মতো আমরা কাউকে পারফরমেন্সের কারণে বা ইসের কারণে কখনোই আমরা তাদেরকে স্যাক করিনি বা তাদের চাকরিচ্যুত করিনি। আবার আমরা এটাও দেখেছি যে আমাদের কাস্টমার যারা আছে এতটাই কনফিডেন্স কাস্টমার এখন পেয়েছে যে দে আর স্টেইং লাইফ লং, তো তারা আছেই। এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। আসলে অর্জনের অনেক গল্প শুনলাম এবং সেই সাথে পূবালী ব্যাংকের পুরো যাত্রা সম্পর্কে অলমোস্ট অনেক কিছু আমরা জেনে গেছি। এবার আপনি একটু আমাকে বোঝাবেন যে বাংলাদেশে সরকারি বেসরকারি অনেক ব্যাংক আছে, আমার যদি ভুল না হয় তাহলে 61টা খুব সম্ভবত ব্যাংকের সংখ্যা। এই 61টা ব্যাংকের 7টা ব্যাংকে আলাদা রেখে আমি কেন পূবালী ব্যাংকের গ্রাহক হব? আমরা ব্যাংকিং করি হচ্ছে ট্রাস্টের, কারণ আমাদের এখানে টাকা রেখে যায় এবং আপনারা দেখেছেন ব্রিচ অফ ট্রাস্ট করতে ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে। তো আমি বলবো কয়েকটা বিষয়ের জন্য। একটা হচ্ছে পূবালী ব্যাংকের যে ফিনান্সিয়াল পজিশনস, এর যে সুপ্রিমেসি, মানে অ্যাসেট কোয়ালিটি, সেইটা কাস্টমারের মধ্যে একটা আস্থা তৈরি করেছে। সকল প্রেক্ষাপটে পূবালী ব্যাংকের কখনোই লিকুইডিটি ক্রাইসিস হয়নি। কোনো কাস্টমার বলতে পারবে না যে তাকে ফেরত দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে কালকে আসেন, আপনাকে আজকে টাকা দেওয়া যাচ্ছে না। এটা হলো একটা। এরকম একটা টার্মোয়াল সিচুয়েশনে পূবালী ব্যাংক লোয়েস্ট এনপিএল মেনটেন করেছে। ফিনান্সিয়াল পারফরমেন্সের গ্রোথ প্রতিটা প্যারামিটার, তার মানে কাস্টমার এখানে একটা আস্থা রাখতে পারে। এটা একটা জায়গা। আপনি যদি আমার মোবাইল অ্যাপসটা দেখেন, ব্যবহার করা শুরু করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের কোনো ব্যাংকের এত সুন্দর, এত স্ট্রং মোবাইল অ্যাপস নেই। আপনাকে কোনো দিনই ব্যাংকে আসতে হবে না অ্যাজ ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসেবে। আপনি রাত্রেও আরটিজিএস করতে পারবেন, বিএফটিএন করতে পারবেন, এনপিএসবি করতে পারবেন, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। তো আমরা এই বছর আমরা পয়েন্ট অফ সেল মেশিন দেওয়া শুরু করেছি 24 সালে। 12,500 পজ মেশিন এক বছরে আমরা মার্চেন্ট অ্যাকুইরেট করেছি পয়েন্ট অফ সেলের। এই যে টেকনোলজিক্যাল জায়গাটা। আরেকটা হচ্ছে কমপ্লায়েন্স। মানে পূবালী ব্যাংকের ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে, দেখবেন সব ব্যাংকের নিউজ আছে, কেউ চাকরি ছাঁটাই করার নিউজ আছে, কারো ক্লাসিফিকেশনের নিউজ আছে। পূবালী ব্যাংক নীরবে কাজ করে যাচ্ছে, কোনো ধরনের নেগেটিভ নিউজ নাই। এইরকম একটা টার্মোয়াল সময়। তো এই যে কমপ্লায়েন্সটা, রিস্ক মিটিগেশনের জায়গাটা, টেকনোলজিক্যাল প্রোগ্রেস, তারপর ফিনান্সিয়াল পারফরমেন্স, এই সবগুলো যদি সামগ্রিকভাবে বিবেচনা করেন তাহলে দেখবেন যে আপনার ইভেন গ্রোথ যদি চিন্তা করেন তাহলে হবে যে মনে হবে যে না, পূবালী ব্যাংকেই করা যায়। বর্তমানে পূবালী ব্যাংকে নারী গ্রাহকের সংখ্যা কীরকম এবং সেই সাথে স্কুল ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক কতটা সফলতার দিকে আগাতে পারছে? আসলে পূবালী ব্যাংকের পরিবেশ যদি এমপ্লয়ের ক্ষেত্রেও বলি, সেখানেও যেমন নারী বান্ধব, সেখানে আমাদের উইমেন এন্টারপ্রেনারদের ক্ষেত্রেও আমাদের আছে একটা পুরো একটা ইউনিটি আছে, যেখানে একজন লেডি অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া আছে নারী উইমেন এন্টারপ্রেনারদেরকে এই
তাদের যাবতীয় লোন প্রসেসিংয়ের এই জায়গাগুলোতে আমরা নর্মালি যে রেটটা দিই উইমেনদের এম্পাওয়ারমেন্ট করার জন্য আমরা 1% কম দিই এবং প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি নারী উদ্যোক্তাদের নিয়ে। আর এমপ্লয়ীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের আগে আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন 4% ছিল নারী অফিসিয়ালস, এখন 18% এসে দাঁড়িয়েছে। স্কুল ব্যাংকিং এর খাত সম্পর্কে একটু জানতে চাই। স্কুল ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। একটা হচ্ছে যারা দেশের বাইরে পড়তে যাবে তাদের জন্য প্রোডাক্ট আছে। স্কুলের ক্ষেত্রে আমরা স্কুলগুলো এনরোলমেন্ট করে থাকি তাদের তাদের যে স্যালারি তাদের ফিজ এবং আদার্স এই কাজগুলো করার জন্য। আমরা কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে এটিএম সিআরএম মেশিনগুলো দিচ্ছি প্রতিটা প্রায়, যেন এই স্টুডেন্টগুলো এই ব্যাংকিং সিস্টেমগুলোর মধ্যে কানেক্টেড হয়ে যায়। তারপরে আমাদের একটা স্পেশাল ডিপোজিট প্রোগ্রাম আছে, রিকারিং ডিপোজিট বলি আর কি, ফর স্কুলের এই ইউনিভার্সিটি পড়ার জন্য। মানে আজকে থেকে ধরুন টাকা জমাবে অভিভাবক, করতে করতে এক সময় যখন সে বড় হবে তখন সে যেন দেশের বাইরে হোক বা দেশে হোক ইউনিভার্সিটিগুলোতে সে পড়ালেখা খরচই বেয়ার করতে পারে। তো এই ধরনের ব্যাপক কারণ। তারপরে আরও অনেক ধরনের প্রি ফরেন এডুকেশন নামে আমাদের একটা খুব ভালো একটা প্রোডাক্ট আছে। প্রি ফরেন এডুকেশন মানে দেশের বাইরে যাবে, তো অনেক ধরনের সমস্যায় দেশের বাইরে যাবে। কারণ হচ্ছে যে ধরেন অ্যাকাউন্টসে টাকা নেই, এম্বাসিতে টাকা দেখাতে হয়, তাহলে কীভাবে সে করতে পারে? তাদের জন্য অভিভাবকের মাধ্যমে আমরা তাদেরকে ফিনান্সিয়াল ফেসিলিটিস দিই, সো দ্যাট তারা অর্থনৈতিকভাবে যে স্বাবলম্বী এটা তারা দেখাতে পারে। কারণ তাদের জমি আছে আছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে তো সে দেশের বাইরে যেতে পারছে না তার অ্যাকাউন্ট স্টেটমেন্টে টাকা না থাকলে। এটাকে বলে প্রি ফরেন এডুকেশনের লোন। তো সেই ধরনের স্কিমগুলো আমরা কিন্তু এখানে রেখেছি। সিএসআর তো অ্যাক্টিভিটি আছেই, যারা এই পড়ালেখা করতে পারছে না বা করতে পারছে না, তো এটা আসলে এবং প্রতি বছর আমরা 12টা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করি এই স্কুলগুলোদেরকে নিয়ে। এটা করবই যে তাদের ওই অভিভাবকদের সাথে কথা বলা হয়, করা হয়, এবং অনেক ধরনের এবং ইভেন কর্তৃপক্ষদেরকে আমরা অনেক সিএসআর অ্যাক্টিভিটি করে থাকি। একে একে আসলে অনেক গল্পই করে ফেললাম, গল্পের ছলে পূবালী ব্যাংকের পুরো যাত্রা সম্পর্কে জানা হলো। কথা বলেছিলাম পূবালী ব্যাংকের একটি অ্যাপস সম্পর্কে। যারা অ্যাপসের গ্রাহক আছেন তাদের ক্ষেত্রে তাদের লেনদেনটা কতটা সুরক্ষিত বা নিরাপদ থাকে, এটা একটা বড় প্রশ্ন। এবং সেই সাথে আপনি জানেন যে বর্তমান তথ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ডেটাটা যদি অন্য মানুষের কাছে যায় বা কোথাও আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনেক সংশয়ে থাকতে হয়। এই ক্ষেত্রে কি পূবালী ব্যাংকের যারা গ্রাহক আছে তারা নিঃসন্দেহে শান্তিতে স্বস্তিতে থাকতে পারে কিনা? টেকনোলজিক্যাল জায়গাতে পূবালী ব্যাংক কোনো ধরনের কম্প্রোমাইজ করে না, এটা হলো একটা বড় বিষয়। ওয়ার্ল্ডের যত দামি টেকনোলজি হোক, নাম্বার 1 প্রোডাক্ট ছাড়া, গার্টনার লিস্টের নাম্বার 1 প্রোডাক্ট ছাড়া পূবালী ব্যাংক পারচেস করে না। মানে এটা আপনাকে একদম ওপেন বললাম। আমরা ডাটাবেজের ক্ষেত্রে এবং ডাটাবেজের সিকিউরিটি, যেটা যে তথ্যের ক্ষেত্রে বললেন, সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 যেটা ওরাকল এক্সাডাটা, আমরা 71 কোটি টাকা ব্যয় করেছি শুধু এই ডাটাবেজ সুরক্ষার জন্য। পাই অ্যাপসের জন্য আমরা আমাদের যে মোবাইল অ্যাপস, তার জন্য ওয়ার্ল্ডের যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট F5 সেটা আমরা পারচেস করেছি। এটা এই কারণে যে আমরা অনেক ব্যাংকেই আপনারা দেখেছেন ডাটা লিকেজ হয়েছে, হ্যাঁ, এবং আমি বললাম যে আমি 1 লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন সারিয়ে যাচ্ছি, কিন্তু আপনি একটা নিউজও পাবেন এই পর্যন্ত যে আমরা আনইন্টারাপ্টেড সার্ভিস দিতে পারিনি বা আমাদের কোনো কাস্টমারের ডাটা এই ওয়েবসাইটে পাওয়া গেছে, এবং কোনো ধরনের এই জন্য আমাদের অ্যাপোলজিও করতে হয়নি এই পর্যন্ত। কারণ কি, আমরা চিন্তা করেছি যে কোনো প্রোডাক্ট চালু করার আগেই তার সকল ধরনের সিকিউরিটিটা এনশিওর করে। এই জন্য কিন্তু লিড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক, আপনারা জানেন কিনা, ISO 22000 যেটা আইসিটি সিকিউরিটি নিয়ে, আমরা কিন্তু সেই সার্টিফাইড ব্যাংক। ভীষণ ভালো লাগছিল পূবালী ব্যাংকের এই সফলতার যাত্রার গল্প শুনতে, এবং সেই সাথে আমরা জানি যে শুরুর দিকে যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হয়েছিলেন সেটা উত্তরণ করে যে মানুষের এত আস্থা অর্জন করতে পেরেছেন, নিঃসন্দেহে এই আস্থা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের সবাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ পূবালী ব্যাংকের পুরো জার্নি সম্পর্কে আমাদেরকে এত সুন্দরভাবে জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সাথে। কথা বলছিলাম ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব মুক্ত কিভাবে রাখতে হবে এবং সেই সাথে পরিচালনা পর্ষদকে কতটা দক্ষ হতে হবে, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছেন তাদের টিমের দক্ষতা নিয়েও অনেক গল্প হচ্ছিল। আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন এবং আমরা চেষ্টা করেছি আজকের এই আলোচনার মধ্য থেকে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে, যে তথ্যগুলোর নিয়ে আসলে আপনাদের অনেক দিনের আগ্রহ ছিল। আশা করছি আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো
বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন চ্যানেল আয়ের সাথে।